আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ৩ দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন। তার সফরে আধা ডজন স্মারক সই হতে পারে, যেগুলো নিয়ে দুপক্ষে আলোচনা করছে। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবেন ইসহাক দার। দীর্ঘ প্রায় ১৫ বছর পর গত এপ্রিলে ঢাকায় বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা। ওই বৈঠকে ৯ দিন পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল। তবে কাশ্মীর ইস্যুতে ভারতের সাথে সংঘাতের জেরে সেই সফর স্থগিত হয়ে যায়। শেষ পর্যন্ত শনিবার ৩ দিনের সফরে ঢাকায় আসছেন ইসহাক দার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকারের কোনো পদে থাকবেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ডেজারেট নিউজে লেখা এক নিবন্ধে কথা নিশ্চিত করেছেন তিনি। বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা। তিনি লেখেন, বর্তমান সরকারের একমাত্র উদ্দেশ্য একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। প্রবাসে থাকা বৈধ ভোটাররা যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ মিশন বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা লেখেন, ২০২৪ সালের ৫ আগস্ট সশস্ত্র বাহিনী বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালাতে দেয়নি। তারা পেশাদারিত্ব বজায় রেখে আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে সহায়তা করেছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া গেল বছর বাংলাদেশের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত লেখেন তিনি। প্রধান উপদেষ্টার আশাবাদ, জেন জিরাই পারে বিশ্বকে রক্ষা করতে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকায় যাদের মনোনয়নপত্র স্থগিত হয়েছে তাদেরকে আগামী ২৩ আগস্টের মধ্যে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল করার আহ্বান জানিয়েছেন ডাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামী ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথাও জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। এর আগে বৃহস্পতিবার ডাকসু ও হল সংসদের প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে ভিপি পদে ৪৮ জন সহ ডাকসুতে ৪৬২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া ১৮টি হল সংসদে ১১০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ছাত্র সংগঠনগুলোর আজকের তৎপরতা সম্পর্কে কি খবর আছে আপনার কাছে? ছাত্র সংগঠনগুলোর তৎপরতার আগে যে বিষয়টি জরুরি সেটি হচ্ছে গতকালকে যে প্রাথমিক বা খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে বেশ কয়েকজন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হয়নি বা প্রার্থীতে স্থগিত করা হয়েছে। সেগুলো করা হয়েছে মূলত তাদের যেই সমর্থক, তাদের যেই ওই ফর্মের মধ্যে, মনোনয়নপত্রের মধ্যে যেসব তথ্য দেওয়ার কথা ছিল সেই তথ্যের মধ্যে যে কোনো ধরনের গরমিল ছিল, সেই গরমিলের কারণে আসলে তাদের এই মনোনয়নপত্রগুলোকে স্থগিত ঘোষণা করা হয়েছে। কিন্তু তাদের অনেকেই আজকে ডাকসুতে আমরা প্রায় ৪০ জনের উপরে প্রার্থী পেয়েছি যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তারা এখানে এসেছেন এবং নির্বাচন কমিশনারের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসে তারা আবেদন করছেন এবং তাদের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোর সংশোধন করে আবারও তারা তাদের যে প্রার্থিতা সেটি জমা দিচ্ছেন এবং এটি আবার বিচার বিবেচনা করে যাচাই বাছাই করে আগামী ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এরপরেই প্রার্থী যারা হবেন, ভিপি থেকে শুরু করে ডাকসু এবং হল সংসদে যারা প্রার্থী হয়েছেন বা হবেন, যাদের চূড়ান্ত তালিকায় যাদের নাম আসবে তারা তাদের যেই আচরণবিধি অনুযায়ী ক্যাম্পেইন বা ভোট চাওয়া, শিক্ষার্থীদের কাছে, ভোটারদের কাছে যাওয়া, প্রচারণা চালানো সেটির সুযোগ পাবেন। আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালানো, ডাকসুকে কেন্দ্র করে বা ভোট চাওয়া এই ধরনের কোনো সুযোগ কোনো প্রার্থীর জন্য নেই। তবে বিভিন্ন প্যানেলের প্রার্থী যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা আজকে জুমার নামাজের পরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় এমনিতেই শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন অথবা সৌজন্য সাক্ষাৎ করবেন বা কুশল বিনিময় করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। সেটি জুমার নামাজের পরে বিভিন্ন হল, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সেটি হতে পারে। রাজধানীর বাজারে ১ ডজন ডিম কিনতে খরচ হচ্ছে ১৫০ টাকা। পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও অধিকাংশ সবজির দামই চড়া। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানতে যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন সহকর্মী মেজবাহ হাসান।
মেজবার সপ্তাহের ব্যবধানে বাজারে জিনিসপত্রের দামের কি তারতম্য দেখছেন ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? এক সপ্তাহের ব্যবধান যদি বাজারে বলি, এক সপ্তাহে 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু বাজার অনেকটা যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা এখনো বিরাজ করছে। এক সপ্তাহের ব্যবধান যদি বাজারে বলি, এক সপ্তাহে 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু বাজার অনেকটা যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা এখনো বিরাজ করছে। সবজির দাম কিন্তু চড়া আছে। ডিমের দাম দিয়ে শুরু করতে চাই। ডিমের দাম কিন্তু এই গেল 2 সপ্তাহে ধরে প্রতি ডজন ডিমে কিন্তু কিনতে গুনতে হচ্ছে 150 টাকা পর্যন্ত। সেটি পাইকারি বাজারে অনেক ক্ষেত্রে 40 টাকা পাওয়া যাচ্ছে, তবে খুচরা বাজারে এসে কিন্তু 50 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে শুধুমাত্র ডিম। এছাড়া যদি সবজির বাজারে অনেকটাই উত্তাপ, 100 টাকার নিচে 2 থেকে 3টা সবজি ছাড়া অধিকাংশ সবজির দাম কিন্তু 100 টাকার উপরে। যদি বলা যায় ধুন্দুল সেটি কিন্তু 80 টাকা বিক্রি হচ্ছে। সবচেয়ে কম দামের যে সবজি বাজারে সেটি হচ্ছে পেঁপে 40 টাকা বিক্রি হচ্ছে, এবং কচুরমুখী যেটা এটি কিন্তু 60 টাকা বিক্রি হচ্ছে। এই 3টি পণ্য ছাড়া বাজারে অধিকাংশ সবজির দাম কিন্তু 100 এর ঘরে বা 100 এর উপরে। এছাড়া পেঁয়াজের দাম আমদানি, ভারত থেকে আমদানির প্রভাব কিছুটা বাজারে পড়েছে। 5 থেকে 10 টাকা আমদানিকৃত পেঁয়াজ কিছুটা দাম কমেছে, সেটি 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ 80 থেকে 85 টাকা বিক্রি হচ্ছে, এবং আগে যেটি ছিল গত সপ্তাহে আমরা দেখেছি 85 থেকে 90 টাকা 95 টাকা পর্যন্ত আমরা দাম দেখেছি, সেটি 5 থেকে 10 টাকা কমে এসেছে। এছাড়া বাজারে আলুর দাম আগের অবস্থায় স্থিতিশীল আছে, তবে মাছের দামের ক্ষেত্রে বিক্রেতারা অভিযোগ করেছেন যে মাছের দামও কিন্তু চড়া। সবকিছু মিলে বাজারে কিন্তু এখন পর্যন্ত বাজারের যে অস্থিরতা সেই অস্থিরতা এখন রয়েছে। সবজির দাম বিশেষ করে সেটি কিন্তু অনেক চড়া। 1 কেজি বেগুন কিনতে 150 টাকার উপর পর্যন্ত গুনতে হচ্ছে। এছাড়া কিন্তু টমেটোর দাম কিন্তু 150 টাকা পর্যন্ত আছে। সবকিছু মিলে বাজারে ক্রেতা বিক্রেতারা বলছেন অনেক ক্ষেত্রে বাজার করতে গিয়ে অনেক ক্ষেত্রে পকেটটা অনেক ছোট করতে হচ্ছে। এই ছিল সবশেষ। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানছিলাম। বিএনপির পর এবার সিলেটের সাদা পাথর লুটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের 4 নেতা। গতকাল বন্দরবাজার এলাকায় জামায়াতের মহানগর কার্যালয়ের সংবাদ সম্মেলনে বলা হয়, প্রকৃত অপরাধীদের আড়াল করতে ষড়যন্ত্রমূলক জামায়াত নেতাদের নিয়ে অপপ্রচার চলছে। এ সময় মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে পাথর লুটে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেন জেলা ও মহানগর এনসিপির নেতারা। বলেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। এর আগে বুধবার পাথর লুটের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন মহানগর বিএনপি। 13 আগস্ট পাথর লুটের ঘটনাস্থলে অভিযান চালায় দুদকের 5 সদস্যের এনফোর্সমেন্ট দল। তারা ফিরে ঢাকায় কমিশনের প্রতিবেদন পাঠায়। এতে উল্লেখ করা হয়, সাদা পাথর লুটে প্রত্যক্ষ পরোক্ষভাবে 42 জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও আছেন। টানা বৃষ্টিতে নাটোরে ডুবেছে ধান সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত। পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে তলিয়ে যাওয়া ফসল রক্ষা করা সম্ভব হবে না বলে আশঙ্কা কৃষকদের। একই কারণে জলাবদ্ধতার কবলে পড়েছে আবাসিক এলাকার বাসিন্দারাও। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। পানির নিচে রূপা আমন ধানের জমি। স্বপ্নের ফসল বাঁচানোর আশা ছেড়ে দিয়েছেন অনেক চাষি, তবে হাল ছাড়েননি অনেকেই। আবার নতুন করে ধান লাগানোর পরিকল্পনায় তৈরি করছেন বীজতলা। এবারের বর্ষা মৌসুমের লাগামহীন বৃষ্টিপাতে সরকারি হিসেবেই নাটোর জেলায় ডুবেছে প্রায় 1200 হেক্টর জমির ধান। এছাড়া ডুবেছে কলা, আখ, হলুদসহ অন্যান্য ফসল, সবজি ক্ষেত। ফসলি জমির পাশাপাশি ডুবেছে ঘরবাড়িও। আমার 5 বিঘা জমি লাগাছে, 5 বিঘা জমি ডুবে গেছে। আমার 4 বিঘা ধান তোলা গেছে। 1-150 বিঘা জমি নষ্ট হচ্ছে এই জোলাটা ক্লিয়ার না করার কারণে। নতুন করে চারা তৈরির সময় আছে জানিয়ে জেলা কৃষি বিভাগের কর্মকর্তা জানান, পানি নেমে গেলে নাবি জাতের কিছু ধান লাগানো সম্ভব। সে লক্ষ্যে তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। কিছু নাবি জাতের বীজ যেগুলো সেগুলো কিন্তু চারা তৈরি করারও সময় আছে। সেগুলো তৈরি করে যেন আবার নতুন করে চারা রোপণ করা যায় সেই বিষয়ে আমাদের কৃষি বিভাগে আমরা তৎপর রয়েছি। আমরা মাঠে এগুলো পরামর্শ দিচ্ছি। নাটোরে চলতি বছর ৭৬,৮৮৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ, কিন্তু টানা বর্ষণের কারণে মাত্র 30,000 হেক্টর জমিতে ধান রোপণ সম্ভব হয়েছে।
এনটিভি নিউজ ডেস্ক। সাভার প্রেস ক্লাব সভাপতি নাজমুল হুদাকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগে সাব্বির আহমেদ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে মানিকগঞ্জ জেলার পূর্ব দাসরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া। এর আগে মারধর, চাঁদাবাজি ও অপহরণের চেষ্টার অভিযোগ এনে সাংবাদিক নাজমুল হুদা সাব্বির সহ 11 জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য রাজধানীর BAF শাহীন কলেজ আয়োজন করেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট 2025। সকালে আয়োজিত হয় এ সামিট। ইংরেজি ভাষার উপর নিজ দক্ষতা বিচার এবং এই ভাষা শেখার প্ল্যাটফর্ম হিসেবে এই সামিট অন্যতম ভূমিকা পালন করবে বলে মনে করেন আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। 3 দিনব্যাপী এ আয়োজনে রাজধানীর 55টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 3000 শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিটে ইংরেজি বানান, উচ্চারণ, ইংরেজিতে বিভিন্ন বিষয় উপস্থাপনা সহ 13টি বিভাগে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। সামিটের সমাপনী অনুষ্ঠান হবে 23 অগস্ট। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা পরিদপ্তরের পরিচালক, বিমান বাহিনী এয়ার কমান্ডার আবুল ফজল মোহাম্মদ আতিকুজ্জামান। এই ছিল এনটিভির মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।